সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, কয়েকটি বিষয় নিয়ে আজ কথা বলবো। বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে একথা উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশি বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন তিনি সংসদে। এদিকে জঙ্গি সংগঠনকে সমর্থনের অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করার তথ্য প্রকাশ করেছে সিঙ্গাপুর। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কারা সপ্তাহের উদ্বোধন করেছেন। তিনি শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি এবং মাদক পাচারকারীদের প্রতি জিরো টলারেন্সের কথা বলেছেন। অন্যদিকে প্রেস কনফারেন্স করেছেন বাংলাদেশে নতুন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। তিনি বলেছেন বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনার ক্ষেত্রে তারা সমর্থন দেন না, বরঞ্চ মানবাধিকার সুরক্ষার জন্য তারা সবসময় সমর্থন দিয়ে এসেছেন, এটি তার বক্তব্য। আর জাতীয় পার্টির মধ্যে যে গৃহদাহের ঘটনা চলছে, তার মধ্যে আজ হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন যে অস্তিত্ব রক্ষার জন্যই দলে পরিবর্তন আনা হয়েছে। আর দলের কো চেয়ারম্যান এবং মহাসচিব বলেছেন শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা ভূমিকা পালন করতে চান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি প্রধান বিচারপতির সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে বলেছেন যে এটা আবারও প্রমাণ করছে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং তিনি এর ব্যাপারে তাদের দলের অবস্থান উল্লেখ করেছেন। আলাপ করব দুজন অতিথির সঙ্গে। শুরুতে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। রয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাদের দুজনকে। আমরা দিনের অনেকগুলো ঘটনার কথা বলেছি, শুরু করতে চাই পেছন থেকেই। জাতীয় পার্টির প্রসঙ্গ দিয়ে শুরু করা যাক। একটি শক্তিশালী, যেহেতু শক্তিশালী বিরোধী দলের কথা বলেছেন এরশাদ, যে শক্তিশালী বিরোধী দল, একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে কাজ করতে চান, এবং এরশাদ বলেছেন যে দলের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা পরিবর্তন এনেছেন। জাতীয় পার্টি নিয়ে সবসময় এক ধরনের বিভ্রান্তি, আলোচনা সমালোচনা চলতেই থাকে। সর্বশেষ এই নতুন ঘটনাটি কী ধরনের কৌতূহল, আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে, আপনার কাছে কেমন মনে হয়েছে? আপনাকে ধন্যবাদ। আমার খুবই শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং দর্শক যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে সকলকেই আমার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব ছোট করে বলি, মানে এই জাতীয় পার্টির গৃহদাহ এই শব্দটি যে ব্যবহার করেছেন, এই গৃহদাহ কিন্তু কম বেশি সব দলের ভিতরেই আছে। কোনোটা প্রকাশ হয়, কোনোটা প্রকাশ হয় না, এবং রাজনীতির শুরুতেই মনে হয় গৃহদাহ দিয়েই শুরু হয়েছে। দাহ যেমন আছে, গৃহ যেমন আছে, গৃহদাহ তেমন। এত দল হতো না, এত দল হতো না। তাহলে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটি দলই কিংবা দুটি দলই থাকতো। এগুলো থাকবেই, কিন্তু এই যে শক্তিশালী বিরোধী দল এই কথাটি যখন বলা হয়, এটা আমিও প্রায় সব জায়গায় বলি, কিন্তু তার আগে দরকার শক্তিশালী একটি রাজনৈতিক ব্যবস্থা। আমরা সুশাসনের কথা বলি, কিন্তু তার আগে দরকার সুরাজনীতি। সুরাজনীতি আমরা সবাই করছি কিনা, আমরা নিজের রাজনীতির কথা নিজের বলতে যে অপরকে আমরা ব্যঙ্গ করছি কিনা, বিদ্রুপ করছি কিনা, অপরের অধিকার খর্ব করছি কিনা, এগুলো দেখবার বিষয়। আমি প্রকারান্তরে আমি ছোট করে একটা উদাহরণ দিই। আমার খুব প্রিয় একজন দার্শনিক কনফুসিয়াস, তিনি চীনের দার্শনিক, তিনি বলেছিলেন সুশাসন বলতে সেটাই বোঝায়। তাকে জিজ্ঞেস করেছিল তার শিষ্যরা যে গুরুদেব সুশাসন বলতে কি বোঝান? তিনি বলেছিল যার কাজ সে করবে সেটাই সুশাসন। তিনি তখন বলেছিলেন রাজার কাজ রাজা, মন্ত্রীর কাজ মন্ত্রী, প্রজার কাজ প্রজা। একজনের কাজ আরেকজন করতে গেলে সেখানে সুশাসন বিঘ্নিত হয়। তা আমাদের এখানে যার যেটা করা উচিত না সে সেটা করছে সর্বত্রই। আমি কোনো নাম উল্লেখ করে বলছি না, কোনো জাতীয় পার্টি কিংবা বিএনপি কোনো নাম উল্লেখ। আপনি ইঙ্গিত করছেন যে জাতীয় পার্টি যে শক্তিশালী বিরোধী দলের যে কথাটি বলা হচ্ছে, কোট আনকোট, শক্তিশালী বিরোধী দল হিসাবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন তো অবশ্যই আছে, কেননা জাতীয় পার্টি সেভাবে গড়ে ওঠেনি। আমি মার্জনা করবেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটি 90-এর গণ-অভ্যুত্থানে ছাত্র জনগণের যেই একটি মন্থন প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে একটি ভাবমূর্তি গঠন করে মানুষের সামনে আবির্ভূত হয়েছিল, সাধারণ মানুষের সামনে, তার যে গুণাবলী ছিল, তার যে উপাদান ছিল, সেই উপাদান 2001 সালের নির্বাচনের বিজয়ী হওয়ার পর থেকে সেই উপাদানগুলো আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করেছে। এবং যে কারণে জাতীয় পার্টির যে জন্ম, যে প্রক্রিয়া, তার কিন্তু একই রকম প্রক্রিয়া কিন্তু বলতে গেলে তখনকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দল কিন্তু এইভাবে গড়ে উঠেছে। কিন্তু জন্ম যেমনই হোক, কর্ম যদি ভালো হয়, তাহলে আমরা কিন্তু সেই ধর্মের ভাষায় বলি, যে ভাষায় বলি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো।
সেই প্রক্রিয়ায় কিন্তু আমরা বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক বিরোধী দল হিসেবে দেখতে চাই সকলেই, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যত্যয় রয়ে যায় বলে সেই বিরোধী দল হিসেবে যেই তার যে দায়িত্ব পালনের যে ব্যাপারটি থাকে, সে দায়িত্ব পালনে কিন্তু অনেক ক্ষেত্রে ব্যত্যয় দেখি। আপনি যদি উদাহরণ হিসেবে ধরেন, আমি একদম 15 সেকেন্ডে শেষ করি, আপনি দেখবেন বঙ্গবন্ধু মৃত্যুর পর যখন কঠিন একটি সময় পার করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, তার পরবর্তীতে 1979 সালের নির্বাচনে কিন্তু এই দলটি অংশগ্রহণ করেছে, মাত্র 39টা সিট পেয়েছিলেন। তারপর কিন্তু তখনকার পার্লামেন্টে যে সমস্ত বক্তৃতা, সেই সুরঞ্জিত সেনগুপ্ত, তারপর সুধাংশুশেখর হালদার, আওয়ামী লীগের আসাদুজ্জামান, তিনি বিরোধী দলের নেতা ছিলেন, তাদের যে বক্তৃতা এখনও কিন্তু পার্লামেন্টের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। অতএব এই যে গণতান্ত্রিক কাঠামোতে এই রাজনৈতিক অংশগ্রহণ, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যত্যয় ঘটছে। কার দোষ কার ত্রুটি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি নয় মানে জাতীয় পার্টি এই সংসদের ভেতরে বাইরে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে আগ্রহী, বিএনপি নয় কেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, একটি গণতান্ত্রিক দেশের যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, তার জন্যে একাধিক রাজনৈতিক দল প্রয়োজন, এবং একাধিক রাজনৈতিক দলই গণতন্ত্রের সৌন্দর্য, এবং ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের পরম সৌন্দর্য। ভিন্ন মত না থাকলে এবং ভিন্ন মত সহ্য করবার মানসিকতা না থাকলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আমি মনে করি এখানে জাতীয় পার্টি সেই ধরনের গণতান্ত্রিক রাজনৈতিক দলে রূপান্তরের সেই প্রক্রিয়াটি জাতীয় পার্টি কখনোই পরিপূর্ণতা পায়নি। জাতীয় পার্টির লেজিটিমেসির প্রশ্ন শুরু থেকেই ছিল। একটি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন, তিনি 9 বছরের শাসনামলে অনেক চেষ্টা করেও কিন্তু লেজিটিমেসি পাননি। তার ভেতর দিয়েই তিনি জাতীয় পার্টি গঠন করেছেন। তার পতনের পর, তার পতনটাও হয়েছে কিন্তু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অর্থাৎ স্বীকৃত একজন স্বৈরাচার হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে সকলের কাছে পরিচিত। তারপর তার জাতীয় পার্টি যখন তিনি বিরোধী দলে, তখন আমরা দেখেছি যে একটু 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 করে শুধু ভাঙছেই। এতদিনে এই দীর্ঘ সময় বহুদা বিভক্ত হয়ে গেছে জাতীয় পার্টি, এবং আস্তে আস্তে তার প্রত্যেকটা কর্মকাণ্ডের বিতর্কের কারণে জাতীয় পার্টি কিন্তু সবসময় বিতর্কের জন্ম দেয়। তবু তারা এখন সংসদে বিরোধী দল। বিতর্কের জন্ম দিতে দিতে জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু হতে হতে এতটুকু হয়ে গেছে। আর এখন যে সংসদের বিরোধী দল, এই সংসদ নিয়ে প্রশ্ন আছে। এই যে আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহা, তিনিও শেষ পর্যন্ত তার ওয়েবসাইটে তার প্রধান বিচারপতির বর্ষপূর্তিতে লিখেছেন যে বাংলাদেশের বিচারপতিরা যে তাদের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পরে যখন তারা সাধারণ মানুষে রূপান্তরিত হয়, যখন তাদের আর শপথের আর কিছু থাকে না, সেই মুহূর্তে তারা যখন এই রায়গুলো লিখেন, সে রায়গুলো বেআইনি এবং অসাংবিধানিক। আমি একটু আপনাকে থামাতে চাই। এটা তো প্রধান বিচারপতি এখন তার বাণীতে বলছেন, কিন্তু বিচারালয়ে তো আপনারা বহু বছর ধরে আছেন, এটি তো একটা কনভেনশনও এইভাবে রায় দেওয়া। তখন তো এই আলোচনা উনি ওনার আন্ডারস্ট্যান্ডিং থেকে উনি লিখেছেন, কিন্তু এই আলোচনা তো আপনারাও আইনজীবী, আপনারা তো কখনো বলেন নাই যে বিচার অবসর নেওয়ার পরে রায় লেখা যাবে না। দেখুন, এবিএম রুহুল আমিন যখন রুহুল হক এবিএম খায়রুল হক যখন এই 13 অ্যামেন্ডমেন্ট বাতিলের জাজমেন্টটা লিখলেন, সই করলেন, তারপরে কিন্তু বাংলাদেশের টকশোতে বলেন, মাঠে ময়দানে আলাপচারিতায় ঝড় উঠে গিয়েছিল যে 16 মাস পরে, এলপিআরও শেষ হয়ে যায় 12 মাস পরে, 16 মাস পরে যে রায়টি লেখা হয়েছে সে রায় কোনোভাবে বৈধতা পায়নি। ইট ওয়াজ নট ল অন এক্সেপশন। এর আগেও তো অনেক বিচারপতি বিচার অবসর নেওয়ার পরে রায় লিখেছেন, তখন হয়নি কেন? ও নিয়ে কোনো কথা হয়নি। যে এই স্টেটমেন্টটা হয়তো জেনারেলি উনি বলেছেন। আপনারা জেনারেলি শুনেন, আমি যেটা দেখি নাই সেটা নিয়ে কথা বলবো না, আমি যেটা দেখেছি সেটা নিয়েই কথা বলবো। আমি যখন দেখেছি যে একটা রায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে উলটপালট করে দিয়েছে, গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছে, এই যে বিচারপতি চাকলাদার রিটায়ার করবার সময় এই সুপ্রিম কোর্ট বার এবং একটা দেওয়া সম্বর্ধনা, অ্যাটর্নি জেনারেলের সম্বর্ধনায় বলেছেন যে
যে দেশে গণতন্ত্র সুসংহত নয় সেই দেশে স্বাধীন বিচার ব্যবস্থা আশা করা ঠিক না। তো এই অবস্থায় আমি শেষ করব, এই অবস্থায় যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি যেহেতু বৈধতা পাচ্ছে না, সেই নির্বাচনটি যেহেতু বিশাল করে ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়িয়েছে, সেই নির্বাচনে হুসেইন মোহাম্মদ এরশাদের মতো দল, যে দল এখন নির্বাচন করলে 2 থেকে 3টা আসনও পাবে কিনা। আপনারা তো একাদশ সংসদ নির্বাচনই চান, নিশ্চয়ই দশম সংসদ নির্বাচন সেই আলোচনা যখন আসবে তখন করব, কারণ সেই সময় দেবেন না। আমি শেষ লাইনটা বলি যে সেই সংসদে একটি কার্যকর বিরোধী দল হুসেইন মোহাম্মদ এরশাদের দল পালন করবে, এটা বাংলাদেশের মানুষও মানে বিশ্বাস করে না। তার কথাটাকেও মানুষ হাসির মধ্য দিয়েই উড়িয়ে দেন, যার বাস্তবতা। আমি যে কথা আমি ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কেন আহমদ আজম খান ভাই আমার চেয়ে প্রাজ্ঞ এবং তিনি তার রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান আমার চেয়ে অনেক ঢের বেশি শক্তিশালী। আমি যিনি ছোট মুখে বড় কথা দিয়ে একটু বলে ফেলি সাহস করে। শক্তিশালী বিরোধী দলের কথা যখন আহমেদ আজম খান ভাই বলেন আমার শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা বিএনপি সেই পথ অনুসরণ করে নাই। বিএনপি যখন বিরোধী দলে ছিল এই সংসদে, তখন কিন্তু তারা সেই কার্যকরী ভূমিকাটি রাখেনি, দুঃখের সাথে বলতে হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন বিরোধী দলের নেত্রী সব গোটা 8 কি 9 দিন তিনি মোট সংসদে গিয়েছিলেন এবং সংসদে যে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, আপনার ঠিক মনে থাকবে আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। 1992 সালে যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা পাবে মনে করছিল 91 সালের নির্বাচনের, যখন তারা দিশেহারা হয়ে গেছিল, সেই সময় কিন্তু বিরোধী দলের নেত্রী হিসেবে শেখ হাসিনা পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা রেখেছেন। আজকে যে যুদ্ধ অপরাধীর বিচার, সেই বিচারের উপরে তিনি কিন্তু তখনই গোলাম আজমের বিচার কেন করতে হবে এটার উপরে কিন্তু 2.5 ঘন্টা বক্তৃতা রেখেছেন। অতএব শক্তিশালী বিরোধী দল এমন একটা জিনিস, তিনি এই বাংলাদেশে কিন্তু আমরা উদাহরণ দেখেছি। 91 সালে আপনার মনে পড়বে জাস্টিস শাহাবুদ্দিন যখন দিশেহারা হয়ে গিয়েছিলেন যে এই যে সরকারটি যে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে না সংসদীয় শাসন পদ্ধতি হবে, এর জন্য সরকারি দলকে বিল আনতে হয়। সরকারি দল মানে তখনও পর্যন্ত সরকার গঠিত হয়নি, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বিল আনা হয়নি। আপনার মনে পড়বে আব্দুস সামাদ আজাদ এবং সালাউদ্দিন সাহেব তিনি কিন্তু বিল এনেছিলেন শেখ হাসিনার নির্দেশে। তো এই যে প্রেক্ষাপটগুলো গণতন্ত্রে এবং রাজনীতিতে বিরোধী দলে থাকলেও কিন্তু অনেক ভূমিকা রাখা যায়, তার প্রমাণ কিন্তু বাংলাদেশে আছে। এই যে রাখতে পারেনি বিএনপিও কিন্তু রাখতে পারেনি। আজকে জাতীয় পার্টিকে আমি দোষ দিচ্ছি, জাতীয় পার্টি তো রাজনৈতিক প্রক্রিয়ায় কিন্তু বিএনপির মতো আমি বলছি, কিন্তু আসলে তো ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতার মধ্য দিয়ে তারা 91 থেকে 96 যে সরকার পরিচালনা করেছিল সেখানেও তারা অনেক এখনকার চেয়ে অনেক বেশি আলোকিত বিএনপি ছিল, তখন তারা কিন্তু কার্যক্রম চালিয়েছে পারেনি। বৈধতা নিয়ে আমি একটা কথা বলি যে এই কথাটা একেবারেই বাতকি বাত, রাজনীতিতে এই কথাগুলো আসে। আপনি যে বিচারপতি চাকলাদার আহমদ আজম খান নিশ্চয়ই স্মরণ থাকবে, উনি যাওয়ার আগের দিন 4টে রায় দিয়েছেন, আমি যতদূর জানি 4টে রায়। কি তার রায় লেখাটা কি যেদিন দিয়েছেন সেদিন কি দিয়ে গেছেন? এবং সারা পৃথিবীতে বিচার ব্যবস্থাতেই এই কাজগুলো হয়ে থাকে। কেননা অ্যাডভোকেট আহমদ আজম খান নিজেও জানেন যে আইনজীবী মানে হচ্ছে অফিসার অফ দ্য কোর্ট, যে কোনো আইনজীবী অফিসার অফ দ্য কোর্ট। উনি আইনজীবী হিসেবে খুব ভালো করে জানেন, অফিসার অফ দ্য কোর্ট হিসেবে ভালো করে জানেন যে এই যে বিচার ব্যবস্থার এই যে দীর্ঘসূত্রিতা। কারণ আমি ধন্যবাদ জানাই বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটা জেনে যে অমীমাংসিত বিচারগুলো যেগুলো পেন্ডিং রয়েছিল খুব দ্রুত প্রায় অর্ধেক কিন্তু উনি কমিয়ে এনেছেন, ওনাকে এইভাবে জানাতে হয়। কিন্তু তিনি যেই কথাটি তার ওয়েবসাইটে লিখেছেন, আমি জানি না তিনি কোন প্রেক্ষাপটে ব্যক্তিগত মতামত দিয়েছেন কিনা, আইনের দৃষ্টিতে আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসেবে এই ব্যাপারটি প্রযোজ্য নয়। কেননা উনি বলতে পারেন হ্যাঁ আমি মনে করি আমি যখন বিচারের রায় দেব আমি সেই রায়টি যখন লিখে যেতে পারবো না, সেই রায়টি নিয়ে আমি শুনবো না, কিংবা সেইটা আমি কোর্টে আমি হিয়ারিং করবো না, এইটা বলতে পারেন। আমরা একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে যে 2014, 2015, 2016 5ই জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিরোধী দলের জন্য, যারা মাঠের রাস্তার বিরোধী দল, তাদের জন্য পলিটিক্যাল স্পেস কি একটু তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের, নাকি অন্য কোনো উপলব্ধি আছে? হ্যাঁ, আমি আপনার এই প্রশ্নটা আসবো, তার আগে এক দুটো কথা। আমার অত্যন্ত স্নেহভাজন এবং অত্যন্ত বাঁকপটু, খুবই লেখাপড়া করেন, খুবই হোমওয়ার্কও করেন সুভাষ সিংহ রায়, আমার অত্যন্ত স্নেহভাজন। অনেকগুলো টকশোতে একসাথে বসেছি, কয়েকটা কথা বলেছে আমার ভালো লেগেছে। আমি 2-1টি কথা নিয়ে আলোচনা করব শুধু। সেটা হলো যে
বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি তার ওয়েবসাইটে লিখেছেন, সে কথাটা কিন্তু ব্যক্তিগত হয় না। যেটা লিখেছেন সেটা অত্যন্ত মূল্যবান এবং সেটাকে উল্টাবার ক্ষমতা কিন্তু কারণ এই বাংলাদেশের প্রধান বিচারপতি, এবং তিনি বলেছেন যে অসাংবিধানিক, বেআইনি এটা বলেছেন। এবং আরেকটা কথা চাকলাদারের কথা বলেছেন, চাকলাদার যে রায়গুলো দিয়েছেন, দেখুন যারা চাকরি করেন তারা জানেন যে 12 মাস পর্যন্ত কিন্তু এলপিআর থাকে, 12 মাসের পরে কিন্তু আর থাকে না, 16 মাসে তো থাকেই না। এই জিনিসগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কিন্তু এটা তো উনি বলছেন যে কোন প্রেক্ষাপটে বলছেন আসলে আমাদের জানা নেই। না, কিন্তু কোনো এই প্রেক্ষাপট দরকার নেই তো। এই ট্রেডিশন তো এই ঘটনার এবিএম জাস্টিস খায়রুল হকের আগেও বহুবার ঘটনাটা ঘটেছে। আমি আগেই সুতরাং বলেছি, এটাকে সব মিলিয়ে দেখার অবকাশ আছে নাকি শুধুমাত্র পঞ্চদশ সংশোধনী রায় প্রসঙ্গ যখন আসে না তখন? না, আমি যা দেখিনি তা নিয়ে কথা বলবো না, আমি যা দেখেছি সেটা নিয়ে এই কথা বলবো। উনি 16 মাস পরে সই করেছেন, অর্থাৎ 12 মাস একদিনের পরে। এটা নিয়ে ইতিহাসের কাঠগড়া এই বিষয়টি যাবে এবং সেটা পরিষ্কার করে দিয়েছেন যে ওটা অবৈধ, সংবিধান বিরোধী। এটা বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। ওয়েবসাইটে যে লেখাটা সেটা কোনো ব্যক্তিগত লেখা নয়। আর একটা বিষয় যেটা সুভাষ সিংহ রায় বলেছেন যে বিএনপি বিরোধী দল হিসাবে শক্তিশালী ভূমিকা পালন করেনি, এই অভিযোগটা সুভাষ সিংহ রায় করেছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। দেখুন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চার সময় কিন্তু খুব বেশি দিন নয়। এর মধ্যে বিশেষ করে 91 থেকে যে নতুন করে গণতন্ত্রের চর্চা শুরু হলো, 91 থেকে 96 এই পিরিয়ডটায় কিন্তু আওয়ামী লীগও সেই ভূমিকাটা পালন করেনি। আবার 96 থেকে 2001 এই পিরিয়ড কিন্তু বিএনপি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল। আবার 2001 থেকে 2006 এই পিরিয়ডেও কিন্তু আওয়ামী লীগ সেই ভূমিকা পালন করেনি, প্রচুর ত্রুটি বিচ্যুতি ছিল। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলই বিরোধী দলে ছিল, সেই অর্থে কার্যকর ভূমিকা পালন করেনি। কিন্তু এই কথাটা বলবো যে বিএনপি যে কদিন বিরোধী দলে ছিল, একদিনের তার যে ভূমিকা এই জাতীয় পার্টির এই কি বলে, কিসের নাট্যশালা বলে ফেলেছেন আমাদের টিআইবির, তো এই নাট্যশালায় জাতীয় পার্টির 5 বছরের ভূমিকা বিএনপির একদিনের ভূমিকার সমানও হবে না। কারণ বিএনপি একদিন ভূমিকা পালন করলেও সেটা অত্যন্ত বিরোধী দল হিসেবে কার্যকর ছিল। কাজেই একটা কার্যকর বিরোধী দল যতক্ষণ ভূমিকা পালন করবে ততক্ষণই কার্যকর ভূমিকা হবে। আর একটি প্রশ্নবিদ্ধ বিরোধী দল তিনি 5 বছরেও ওই প্রশ্নবিদ্ধ ভূমিকায় পালন করবেন, সেই ভূমিকাটা কোনোভাবেই জনগণের কাছে স্বীকৃত হবে না। একটা প্রশ্ন ছিল, আপনি এটা একটু টাচ করুন। সেটা হচ্ছে যে 2014-র 5 জানুয়ারি, 15 গেল, 2016-র 5ই জানুয়ারি থেকে আসছি আপনার কাছে। মানে এটা সবারই এক ধরনের কমপ্লেইন ছিল, এক ধরনের সমালোচনা ছিল যে সরকার ক্রমশ তাদের বিরোধী দলের জন্য, রাস্তা বিরোধী দল বিএনপির জন্য পলিটিক্যাল স্পেস শ্রিঙ্ক করে ফেলছেন, কম স্পেস নাই বললেই চলে। কিন্তু এই 5ই জানুয়ারির পর থেকে পলিটিক্যাল স্পেস কি একটু গ্র্যাজুয়ালি বাড়ছে কিনা বা ইমপ্রুভ করছে কিনা আপনাদের সরকারের ভিতরে বা দলের ভিতরে কি? আমি তো সরকারের দৃষ্টিকোণ থেকে কথা বলবো না, আমি রাজনীতিক একজন পর্যবেক্ষক হিসেবে আমি দু একটি কথা এখানে যোগ করি। এপিজে আব্দুল কালাম, তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তিনি তার সর্বশেষ লেখা বইটি হচ্ছে ক্রিয়েটিভ লিডারশিপের উপরে লিখেছিলেন তিনি, এবং এই ম্যানিফেস্টো ফর চেঞ্জ এই যে জায়গায় তিনি ক্রিয়েটিভ লিডারশিপের কয়েকটি সংজ্ঞা দিয়েছেন, 9টা সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে একটা সংজ্ঞা দিয়েছেন যে রাজনীতিবিদের তার ভীষণ থাকতে হবে, এবং আরেকবার বলেছেন যে ব্যর্থতা এবং সফলতা সব কিছু মিলে একজন রাজনীতিবিদকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা তিনি ইংরেজিতে লিখেছেন, যা আমি বাংলায় বললাম। আমি আমিনুল খান ভাই যেটা বললেন সেটার ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা আবার যে পরিপ্রেক্ষিতে করলেন যে 5 তারিখের আগে, আপনি একটু কল্পনা করুন তো, চোখ বুঝে আমিও একটু কল্পনা করি তো, শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, খালেদা জিয়া যদি শেখ হাসিনার মতো আহ্বান জানাতেন যে আসুন আমরা বসে ঠিক করি যে কিভাবে নির্বাচনটি হবে, এটা যদি হতো তাহলে শেখ হাসিনা কি করতেন? আমার ধারণা, আমি যত বছর যাবৎ শেখ হাসিনাকে চিনি, শেখ হাসিনা এই সুযোগটি গ্রহণ করতেন। সেই সুযোগটি এই বেগম খালেদা জিয়া গ্রহণ করেন নাই। কেন করেন নাই, কি কারণে করেন নাই, এটা নিয়ে নানান রকম ব্যাখ্যা আছে, নানান রকম ব্যাখ্যা হয়তো বা আমিও কোথাও দিয়েছি, এখন আর সে ব্যাখ্যা নাই বা দিলাম। কিন্তু ওই যে ফকির লালন শাহের একটি গান আছে না, সময় গেলে সাধন হবে না। রাজনীতিতে সময় চলে গেলে কিন্তু সাধন আর হয় না। আমি এই ব্যাপারে
ত্রুটি বিচ্যুতিগুলো বিএনপির কর্মীদের কাছে যদি বিএনপির নেতারা যদি প্রশ্ন করে, বিএনপির কর্মীরা উত্তর দিতে পারে, কিন্তু নেতারা পারেন না। পারেন না এই কারণে যে এই যে ক্রিয়েটিভ লিডারশিপ, সেই লিডারশিপের ব্যত্যয় আছে। আমি এখনো বলি, 30 সেকেন্ড আমি শেষ করবো জহির ভাই। বাংলাদেশের আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 7 দিন 10 দিন যাবত তিনি বলে আসছেন জাতীয় ঐক্যের কথা, গণতন্ত্রের উত্তরণের কথা, রাজনীতি পরিচালিত করার কথা বলে আসছেন। আমি যদি বলি বাংলাদেশে এটা অবশ্যই সম্ভব, যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দল একটি জায়গায় এক হয় যে আমরা মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করব, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে আমরা কেউ কোনো কটাক্ষ করব না। এই ঐক্যমতের জায়গায় যদি সবাই মিলে আসতে পারে, আমার ধারণা জাতীয় ঐক্যমত সম্ভব। দেখুন, প্রথম কথাটা হলো যে এই যে পলিটিক্যাল স্পেসের কথা বললেন, আমরা কিন্তু 2005 কেন 2005-এর আগের থেকেই 2014-র 5 জানুয়ারির আগে থেকেই আমরা কিন্তু সেই গণতান্ত্রিক জায়গাটি, পলিটিক্যাল স্পেস বা ডেমোক্রেটিক স্পেস যেটাকে বলে, সেটা কিন্তু আমরা পাইনি। বাংলাদেশের ইতিহাসে এটা মানে কি বলবো, এটা কল্পনা করা যায় না যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কবলে আজকে বিএনপি। এখন পর্যন্ত সেই পলিটিক্যাল স্পেস, এখনও আপনি সেদিন দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই, অনেকগুলো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এখনও প্রত্যেক দিন দেখবেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার আছেই। গণতান্ত্রিক জায়গা যে বলতে যেটুকু বোঝায়, এখনও আমরা কিন্তু সেটা পাইনি। আর যে কথাটা বলা হলো যে 5 জানুয়ারির নির্বাচনটা কেমন করে হবে, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে ডেকেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া কিন্তু একবারের জন্য বলেননি আমি যাব না, শুধু বলেছেন যে 2 দিন শুধু আমাকে সময় দেন, আমি 3য় দিনেই হরতাল শেষ করে আসি। এই 2 দিন সময় দেওয়াটা কিন্তু অনেক বড় বিষয় ছিল না, উনি ইচ্ছে করলেই দিতে পারতেন, কিন্তু উনি সেটা দেননি। অর্থাৎ এই যে না দেওয়ার সংকটটা, এবং না দেওয়ার কারণে 5 জানুয়ারির নির্বাচনটা যে হলো, এই 5 জানুয়ারির নির্বাচনে কিন্তু মানে দেশটা সংকট থেকে উঠে আসেনি। যেমন আপনি বললেন যে এই যে সংসদ নির্বাচন, সংসদ বসছে, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে, এখন করা যাবে। গত 9টি বছর বিনিয়োগ ছিল না, এবং বারবার আবুল মাল আব্দুল মুহিত মাননীয় অর্থমন্ত্রী বলছেন আমরা সব দিকে সফল, কিন্তু বিনিয়োগ পাচ্ছি না। এর কারণটা কি? এর কারণ হলো যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকবার কারণে বিনিয়োগকারীরা কোনোভাবে স্বস্তিতে নেই যে আমাদের বিনিয়োগের টাকাটা উঠে আসবে কিনা। যে কারণে আমি বলবো যে যেভাবে পলিটিক্যাল স্পেস এখন পর্যন্ত পাচ্ছি না, ছোট হয়ে আসছে, তেমনি যতদিন পর্যন্ত এই পলিটিক্যাল স্পেস না হবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকারের সংকটে দেশ থেকে দূরে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসবে না। আমি 5 সেকেন্ডে বিনিয়োগের পরিবেশ আছে কি নেই, যেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর থেকে অর্থ তুলে নিয়েছিল, নানান কাহিনী করেছেন, সেই বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বলেছে 29% বিনিয়োগ বাংলাদেশের জন্য অনেক বড় বিনিয়োগ। তিনি বলছেন বাংলাদেশ তরতর করিয়ে এগিয়ে চলছে এবং চীনের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। অতএব এই যে ব্যাপারগুলো আরও মহিমান্বিত হতো যদি বাংলাদেশের রাজনীতির একটি বড় রকম সুরাজনীতির পরিবেশ থাকতো। আমি এটা স্বীকার করবই। একদম শেষের দিকে একেবারে শেষ লাইনটা আমি বলি, এই যে কৌশিক বসুর বক্তব্য, এটা বাংলাদেশের ব্যাংকিং খাত দেখলেই কিন্তু বোঝা যায় যে এই বক্তব্য অত্যন্ত কৌশলী বক্তব্য। কারণ বাংলাদেশের ব্যাংকগুলোতে 1 লাখ কোটি টাকা অলস পড়ে আছে, কেউ কিন্তু ঋণ নিচ্ছে না এবং বিনিয়োগের জন্য কোনো ক্যাপিটাল মেশিনারি আসছে না। এটা কিন্তু অর্থমন্ত্রী স্বীকার করেছেন এবং রাষ্ট্রপতি। আমাদের আজকের সময় নেই, একটু আলাপ করতে চেয়েছিলাম যে এই যে নিয়মিত যে রাজনীতি বা আমাদের এই গণতান্ত্রিক ধারা যদি চালু না থাকে, অব্যাহত না থাকে, তাহলে যে রাইজিং র্যাডিক্যালিজম বা এক্সট্রিমিজম, ভায়োলেন্ট এক্সট্রিমিজম, এটা যে কয়েকটা ঘটনা আমি দেখলাম যে সিঙ্গাপুরে 27 জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে জঙ্গি মাদক পাচারের ব্যাপারে 0 টলারেন্স। এদের জন্য কতটা স্পেস তৈরি হচ্ছে যদি রেগুলার পলিটিক্যাল স্পেস তৈরি না হয়। তো আজকে আর সময় নেই। এক কথা একদম সব কটা জানালা খুলে দিতে হবে, আর কেউ যেন ভুল করে মন ভাঙা গান না গায়। এই মন ভাঙা গান গেয়েছি বলেই আমাদের দেশের আজকের এই অবস্থা। সুভাষ খুব চমৎকার বলেছে, আমি তাকে সমর্থন করি। সবগুলো জানালা খুলে দিতে হবে এবং অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করুন কার্যকর সংলাপের,
কার্যকর নির্বাচনের, কার্যকর সংসদের, তাহলে এই জঙ্গিবাদের বিস্তার থেকে আমরা রেহাই পেতে পারি। একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহমেদ আজম খান, ধন্যবাদ সুভাষ সিংহ রায়। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে।